গণদেবতা অথবা পঞ্চগ্রাম বা কালিন্দীর মতো উপন্যাসে যেমন, তেমনি তার ছোট গল্পেও তারাশঙ্কর নিরন্তর লিখে গেছেন মানুষের কথা, সাধারণ দরিদ্র খেটে খাওয়া মানুষ আর প্রান্তিক মানুষজনের কথা। আজ এই গল্পের আসরে আমরা যে গল্পটি শুনব, সেই মতিলালও এরকমই দুজন প্রান্তিক মানুষের জীবনের কথা, তুচ্ছ জীবনের ভালোবাসা আর হৃদয়বেত্তার কথা। এরকম অসংখ্য তুচ্ছ প্রান্তিক মানুষেরাই আমাদের মানব সত্তাকে পরীক্ষার সামনে দাঁড় করিয়ে চলেন নিয়মিত। তাই তাদের কথা তাদের মতো করে বলতে পারার মধ্যে সাহিত্যের যে সার্থকতা, সেইখানেই তারাশঙ্করের সাহিত্য বাংলার চিরকালীন সম্পদ। গল্পটি পাঠ করেছি দ্বীপ প্রকাশনের সাহিত্যের সেরা গল্প সিরিজের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় খণ্ড থেকে। সে বই অনলাইনে সংগ্রহ করার খবরাখবর অবশ্যই পেয়ে যাবেন আমাদের বর্ণনার বাক্সে, প্রতিবারের মতোই। এখন আসুন শুনে নেওয়া যাক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প মতিলাল, পাঠে আমি রৌহিন। চোত পরব অর্থাৎ গাজনের সং বাহির হইয়াছিল। ঢাকঢোল বাজাইয়া শোভাযাত্রার মধ্যে বাবা বুড়ো শিবের দোলা চলিয়া গেল, তাহার পিছনে পিছনে সঙের দল চলিতেছিল। একজন বাজিকর সাজিয়াছে, সঙ্গে একটা প্রকাণ্ড বড় ভাল্লুক, একটা হনুমান, বাজিকরের বগলে একটা সাপের ঝাঁপি। এই বাজিকরের পিছনেই যত ছেলের ভিড়, কৌতুকের সীমা নাই, অথচ ভয়ও আছে। একটু দূরে দূরে কোলাহল করিতে করিতে তাহারা চলিয়াছে। ভাল্লুকটা প্রকাণ্ড বড়, বোধহয় বুড়া, গায়ের রোঁয়াগুলো অনেক স্থলে উঠিয়া গিয়াছে। ছেলের পাল সেটাকে লক্ষ্য করিয়াই বাজিকরের অলক্ষ্যে ক্রমাগত ঢিল ছুড়িতেছিল। বুড়া ভালুকটা কয়েকবার এইভাবে আঘাত পাইয়া ফিরিয়া দাঁড়াইয়া গো গো করিয়া উঠিল। সভয় কৌতুকে ছেলের দল এদিকে ওদিকে ছুটিয়া পালাইয়া গেল। ভাল্লুকটা খিলখিল করিয়া হাসিয়া আবার বাজিকরের সহিত চলিতে লাগিল। ছেলের দলের অগ্রগামী পার্বতী তাহার পার্শ্বচর মদনকে বলল, মানুষ রে মানুষ, হাসছে, সেজেছে। মদন বলিল, দেখ, নারায়ণবাবুদের কাছারিতে জ্বরে কাঁপছিল, দেখিসনি? ভালুক না হলে জ্বর আসে, কাঁপে? গাঁজা খেলে। চোটা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট শ্যামগোপাল বাবুর বৈঠকখানাটা সম্মুখেই। সেখানে তখন শ্যামগোপাল বাবু ইউনিয়ন বোর্ডের খাতাপত্র দেখিতেছিলেন। বাজিকরের হনুমানটা উপ শব্দে লাফ দিয়া দাওয়ার উপর উঠিয়া বসিল। ভালুকটা প্রণাম করিয়া ধপ করিয়া সেইখানে পড়িয়া জ্বরে কাঁপিতে আরম্ভ করিল। হনুমানটা প্রেসিডেন্ট বাবুকে দাঁত দেখাইয়া ঘন ঘন চোখ মিটমিট করিতে আরম্ভ করিল। শ্যামবাবু অল্প একটু হাসিয়া বলিলেন, বেশ বেশ, ও বেলায় এসে পয়সা নিয়ে যাস। বাজিকর জোর হাত করিয়া বলল, আজ্ঞে, এই বেলাতেই পেলে। শ্যামবাবু বলিলেন, যা বেটা, দেখছিস না এখন সরকারি কাজ করছি। বাজিকর আর কিছু বলিতে সাহস করিল না, সে প্রণাম করিয়া ফিরিল। শ্যামবাবুর খোট্টা চাপরাশিটা পাশে দাঁড়াইয়াছিল। সে বলিল, আরে ভালকো তো বহুত লড়াই করে রে, দেখে তেরা কেমন ভালকো। বলিতে বলিতে সে ধা করিয়া ভালুকটাকে বেশ কায়দা করিয়া জাপটাইয়া ধরিল। অতর্কিত আক্রমণে ভালুকটা বেকায়দায় নিচে পড়িয়া গেল। বাজিকর চটিয়া উঠিয়াছিল। সে বলিল, ই কি করেন তোমার সিংজি? বলে হার বেটা, বলে হার বেটা ভালুক রে। ভালুকটা নিজের অসতর্ক অবস্থা তখন অনেকটা সামলাইয়া লইয়াছে। চারিদিকে দর্শক জমিয়া গিয়াছিল। সম্মুখেই দাঁড়াইয়া পার্বতী আর মদন যুদ্ধমান ভাল্লুক আর চাপরাশিটার প্যাঁচ কষাকষির সঙ্গে আপন আপন দেহ লইয়া আঁকিয়া বাঁকিয়া উঠিতেছিল। কখনো দাঁতে ঠোঁট কামড়াইয়া বলিতেছিল, দে দে দে। শুধু মদন আর পার্বতী নয়, অরূপ ধারায় মুখভঙ্গি করিতেছিল আরো অনেকে, মায়ের শ্যামগোপাল বাবু পর্যন্ত। ভালুকটা যখন চাপরাশিটাকে চিৎ করিয়া ফেলিল, তখন তিনি ধনুকের মতো বাঁকিয়া দাঁড়াইয়া আছেন। দর্শকরা হাসিবার উপক্রম করিতেছিল। এমন সময় হনুমানটা চট করিয়া উঠিয়া পরাজিত চাপরাশিটার মুখের উপর বাঁ পায়ের একটা মৃদু লাথি মারিয়া দিয়া দর্শকদের একবার দাঁত দেখাইয়া দিল। দর্শকদের মধ্যে হাসির একটা হাঁড়ি যেন সশব্দে ফাটিয়া পড়িল। পার্বতী পথের উত্তপ্ত ধুলার উপরেই একটা ডিগবাজি মারিয়া দিল। চাপরাশিটা অপমানে চটিয়া উঠিয়াছিল। শ্যামবাবুও চটিয়া ছিলেন, কিন্তু এতগুলি লোকের সহানুভূতির বিরুদ্ধে বিশেষ কিছু বলিতে সাহস করিলেন না। শুধু গম্ভীরভাবে প্রশ্ন করিলেন, এই হনুমান সেজেছে, ওর নাম কি রে? কান ধরতো ব্যাটার, এই চৌকিদার। ভিড়ের মধ্যে হইতে কে বলিয়া উঠিল, আসছে এবারে ভোট দেব না কিন্তু। অত্যন্ত রুষ্ট কণ্ঠে শ্যামবাবু বলিলেন, কে? বক্তা
আসিয়া সম্মুখে জোর হাত করিয়া দাঁড়াইয়া বলিলেন, প্রভু আমি। শ্যামবাবু ফিক করিয়া হাসিয়া ফেলিলেন। বক্তা তাহার এক আত্মীয় এবং বন্ধু হবু কাকা। শ্যামবাবু কহিলেন, এসো এসো, তামাক খাও খুড়ো। হবু কাকা কহিলেন, এই যা যা সব যা এখন। সঙ্গের দল চলিয়া গেল। সমস্ত গ্রামখানা ঘুরিয়া বাজিকর যখন শিবতলায় ফিরিল তখন বেলা প্রায় 4টা। দর্শক দলের বেশি কেহ আর তখন সঙ্গে ছিল না, শুধু পার্বতী তখনও পিছন ছাড়ে নাই। গাজনের পাণ্ডা হরিলাল পাত্র দাওয়ায় দাঁড়াইয়াছিল। বিরক্তি ভরে সে বলিল, ওহ, আমোদ তোদের আর শেষই হয় না, দে বাপু নৈবেদ্য নিয়ে যা। সঙ্গে সঙ্গে হনুমান, ভালুক, বাজিকর এক এক গামছা খুলিয়া বসিল। হরিলাল শেরখানেক করিয়া চাল, কয়েকটা কলা ও সামান্য কয়েকটা বাতাসা বিতরণ করিয়া দিয়া বলিল, এইবারে আমি খালাস বাবা। পার্বতী আশ্চর্য হইয়া গিয়াছিল। সে আরো আশ্চর্য হইয়া গেল যখন বাজিকর জানোয়ার দুইটাকে ছাড়িয়া দিয়া চলিয়া গেল। হনুমানটাও একদিকে চলিয়া গেল, ভালুকটাও পাশের গ্রামের পথ ধরিল। ভয় সে দূরত্ব একটু বাড়াইয়া দিয়া নাচিতে নাচিতে ভালুকটার পিছন ধরিল। খানিকটা মাঠ পার হইয়াই মৌলকিনী পুকুর। ভালুকটা পুকুরের ঘাটে নামিয়া বসিল। তারপর হাত, পা, মুখ ও দেহ হইতে একে একে খোলসগুলি ছাড়াইতে আরম্ভ করিল। পার্বতীর আনন্দের সীমা পরিসীমা ছিল না। তাহার অনুমানই সত্য হইয়াছে। সে করতালি দিয়া বলিয়া উঠিল, মানুষই বটে, মানুষই বটে, ওরে বাবারে। শব্দ শুনিয়া ভালুক তাহার দিকে চাহিয়া পরমানন্দে দাঁত বার করিয়া হাসিতেছিল। কিন্তু সে কি ভীষণ মূর্তি! হাঁড়ির মতো প্রকাণ্ড মাথা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, আলকাত্রার মতো কালো রং, নাকটা থ্যাবড়া, চোখ দুইটা আমড়ার আঁটির মতো গোল এবং মোটা, দুই গালের থলথলে মাংস খানিকটা করিয়া চোয়ালের নিচে ঝুলিয়া পড়িয়াছে, মুখগহ্বরের পরিধি আকর্ণ বিস্তৃত। সেই মুখগহ্বর মেলিয়া বড় বড় দাঁত বাহির করিয়া সে হাসিতেছিল। দেখিয়া পার্বতী সভয় ছুটিয়া পালাইল। ভালুক তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইয়া ডাকিল, ও খোকা বাবু, ও খোকা বাবু। পার্বতী একবার দাঁড়াইয়া ফিরিয়া চাহিল। ভয় অপেক্ষা বিস্ময়ের মাত্রা তাহার অনেক গুণ অধিক হইয়া উঠিয়াছিল। এত লম্বা, এত মোটা আর এত কালো লোক সে কখনো দেখে নাই। সমস্ত গা বাহিয়া কালো আঠার মতো কি ঝরিতেছে, বুকও গুড়গুড় করিতেছিল। ভালুক না ভূত? তাহার চেয়েও বেশি মেলে গয়লাদের কাদামাখা মহিষগুলোর সঙ্গে। লোকটা একখানা বাতাসা হাতে তুলিয়া তখনও তেমনি হাসিতে হাসিতে ডাকিতেছিল, পেশাদ, পেশাদ, শিবের পেশাদ। পার্বতী সভয়ে তাহাকে লক্ষ্য করিতেছিল। ভালুকের কথা শুনিয়া সে 2 পা পিছাইয়া গেল। ভালুক এবার কয় পা তাহার দিকে আগাইয়া আসিল। আরো বেশ খানিকটা হাসিয়া বলিল, ভয় কি খোকা বাবু, এসো। পার্বতী নিমেষের মধ্যে পিছন ফিরিয়া ছুটিল এবং পথপার্শ্বের জঙ্গলের আড়ালে অদৃশ্য হইয়া গেল। ভালুক হাসিতে হাসিতে ঘাটে ফিরিয়া নৈবেদ্যের পুটুলিটি খুলিয়া বসিল। সব শুদ্ধ গামছাটা জলে ভিজাইয়া লইয়া চাল, কলা ও বাতাসায় মাখিয়া প্রকাণ্ড বড় বড় গ্রাসে অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করিয়া ফেলিল। উচ্ছিষ্ট লোভী কয়েকটা কাক দূরে বসিয়াছিল। শূন্য গামছাখানা সে বার কয়েক তাহাদের দিকে সজোরে ঝাড়িয়া দিয়া বলিল, হইলে হইলে। তারপর গামছাখানা জলে কাচিয়া লইয়া ভালুকের পোশাক ঘাড়ে ফেলিয়া সে পথ ধরিল। ডোমপাড়ায় পৌঁছিয়া একটা বাড়িতে ঢুকিয়া ডাকিল, ভুবন, আজ যে মজা, বুঝলি কিনা। ভুবন অর্থাৎ ভুবন মোহিনী ঘরের ভিতর হইতে বাহির হইয়া আসিয়া বলিল, জ্বালাস না আমাকে আর, আপন জ্বালাতে বলে মোলাম আমি, ভাতের হাঁড়িটা নামা দেখি। ভুবন মোহিনী ওই লোকটির যেন ছায়া বা দর্পণের মধ্যে নারী রূপিণী প্রতিবিম্ব। অমনি কালো, অমনি দৈর্ঘ্য, অমনি পরিধি। মাথার সম্মুখেই সিঁথি জুড়িয়া একটা টাক, প্রকাণ্ড বড় মুখের মধ্যে অতি ক্ষুদ্র 2টা চোখ, লম্বা নাক, তাহার উপর উপরের ঠোঁটের এক পাশের খানিকটা মাংস নাই, সেদিক দিয়া 2টি দাঁত নিচের ঠোঁটের উপর চাপিয়া বসিয়া আছে। ভালুকের পোশাকটা ঘাড় হইতে ফেলিয়া পুরুষটি ভাতের হাঁড়ি নামাইতে চলিল। ভুবন বলিল, আমার মাথা বলে খসে গেল, ওষুধ নাই, পত্তর নাই, আর বাঁচব না আমি। ও মা! পুরুষটি কোনো উত্তর দিল না। কোথা হইতে একটা পোড়া বিড়ি বাহির করিয়া উনানের আগুনে সেটাকে ধরাইতে বসিল। ভুবন তাহার কাছে আসিয়া বসিল।
তুই ঘরে বসে থাকবি কেনে বল? একা মেয়ে মানুষ, আমি কত রোজগার করব? ভালুক নিজের কনুইটা দেখিতে দেখিতে বলিল, তাই বলি জ্বলছে কেনে? মাস ছেড়ে গিয়েছে দলকা ছাড়া হয়ে। তারপর ভুবনের দিকে চাহিয়া বলিল, বাবুদের এই খোট্টা চাপরাশি বেটা আচমকা আমাকে চেপে ধরে কায়দা করে ফেলিয়েছিল আর টুকচে হলে। ভুবন বলল, তেল লাগা খানিক। বলিয়াই সে মাটির উপরে শুইয়া পড়িল। আহ, গা গতর যেন ঢিকিতে কুটছে, বাবা। ভালুকের কথা তখনও শেষ হয় নাই। সে বলিতেছিল, তেমনই দিয়েছি বেটাকে ঠিক করে, আমাকে পারবে কেনে বেটা, আমার ক্ষমতায় আর। মুখের কথা কাড়িয়া ভুবন বলিল, তাই তো বলছি, ওই ক্ষমতায় খাটলে যে রোজগার হয়। আচ্ছা, কেন খাটিস না বল দেখি? ভালুক বলিল, গায়ে একটি কি সুন্দর ফুটফুটে ছেলে, বুঝলি ভুবন। ভুবন ভুলিল না। সে বাধা দিয়া বলিল, তোর ভাত আমি জোগাতে পারি, খাটুনিকে এত ভয় কিসের তোর? ভয় আবার কি? তবে নিজের বিশাল দেহের দিকে চাহিয়া ভালুক কহিল, খাটতে গেলে গতর দেখে সব, বলে গতর দেখো আর খাটছে দেখো, খুঁড়ে খুঁড়ে আমার গতর কমে গেল। উ সব হবে না, দত্ত কাকা বলেছে কলকাতার যাত্রার দলে ঢুকিয়ে দেবে আমাকে। এ কথা ভুবনের বহুবার শোনা কথা, বহু কাণ্ড এই লইয়া হইয়া গিয়াছে। ভুবন চুপ করিল। কিছুক্ষণ পর হঠাৎ যেন তাহার কি মনে পড়িয়া গেল। সে উঠিয়া বসিয়া জিজ্ঞাসা করিল, এই সং সাজলি তার পয়সা কই, লইবিদ্যি কই? ভালুক বলিল, পয়সা এখনো ভাগা হয় নাই। লইবিদ্যি? বলি লইবিদ্যি কি হলো? ভালুক ডাকিল, আয় আয় গোবরা আয়। গোবরা এক বিশালাকায় কুকুর, এ পরিবারটির উপযুক্ত জীব। শুধু গোবরা নয়, গোবরগণে সুহার নাম। খায় দায় ঘুমায়, চোর আসুক ডাকাত আসুক কোনো আপত্তি নাই তাহার, সে কাহাকেও কিচ্ছু বলে না। ভুবন সরসে বলিল, বলি লইবিদ্যে কি হলো? খেয়ে লইছি, যা খিদে বাব্বা। ভুবন আবার শুইয়া পড়িয়া কাতরাইতে লাগিল। ভালুক ভাতের হাঁড়িটা নামাইয়া ফেলিয়া বলিল, আজ আর খিদে বেশি নাই, লইবিদ্যি খেয়ে খিদে পড়ে গেল। ভুবন বলিল, আমি টাকা দেবো, তুই গরু কেন এক জোড়া, ভাগে চাস। ভালুক মধ্যপথেই ভুবনকে বাধা দিয়া বলিল, দেখ টাকা টাকা করে মরবি তু, ছেলে নাই পিলে নাই, দুটো পেট শুধু, বেশ তো চলছে। ভুবন বলিল, হ্যাঁ রে পোড়ার মুখো গাঁদা মোষ, বলি খেতে খেতে আমার যে গতর পড়ে গেল। ভালুক হিহি করিয়া হাসিতে হাসিতে বলিল, তোর গতরের এক সর্ষেও কমেনি ভুবন, দাঁড়া একখানা বড় আরসি এনে দেবো তোকে, একটা টাকা দিস দেখিনি। হাতের কাছেই পড়িয়া ছিল একটা শুকনা গাছের ডাল। ভুবন স্বামীকে লক্ষ্য করিয়া সজোরে সেটা ছুঁড়িয়া মারিল। ভালুক কিন্তু ভুবনের মতলব পূর্বেই বুঝিয়াছিল। সে একটু পাশে সরিয়া দাঁড়াইল। ডালটা বোঁ শব্দে ডাক ছাড়িয়া উঠোনের পেয়ারা গাছে প্রতিহত হইল। ভালুক হি করে হাসিতে হাসিতেই বলিল, ওইটা যদি লাগতো ভুবন, শেষ তো তোকেই তেল মালিশ করতে হতো। ভুবন বলিল, ওই ছিঁড়িতে আর দাঁত বার করে হাসিস না তো বাপু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালুক হা হা করিয়া হাসিয়া ঘরখানা ভরাইয়া দিল। ভুবনও না হাসিয়া পারিল না, সেও সলজ্জভাবে ঠিক করিয়া হাসিয়া ফেলিল। কথাটা পুরাতন দিনের কথা। ভালুকের নাম মতিলাল, সে জাতিতে হাড়ি। এ গ্রামের বাসিন্দা তাহারা নয়, এখান হইতে ক্রোশ পাঁচেক দূরে তাহাদের পৈতৃক বাস। এ গ্রামে তাহার মাতুলালয়। নিঃসন্তান মাতুলের ভিটায় সে ভুবনকে লইয়া বৎসর খানেক আসিয়া বাস করিতেছে। ভুবন কিন্তু এই গ্রামেরই মেয়ে। তাহাদের সামাজিক রীতি অনুযায়ী ভুবনের 5 বৎসর সময় প্রথম বিবাহ হয়। তখন তাহার ঠোঁটের পাশটা কাটা ছিল না। বৎসর 10 বয়সের সময় গাছে গাছে ঝাল্লু খেলিতে গিয়া ঠোঁট কাটিয়া দাঁত বাহির হইয়া গেল। তখন সে ছিল লম্বা কিন্তু চিপচিপে পাতলা। 11 বৎসর বয়স হইতেই দেহে তার জোয়ার ধরিতে আরম্ভ হইল। তখন তাহার বয়স 14 বৎসর। সেবার জামাই ষষ্ঠীতে বাপ তাহার জামাই লইয়া আসিল। জামাইটি দেখিতে শুনিতে মন্দ নয়, সচরাচর নিম্ন শ্রেণীর জোয়ান যেমন হইয়া থাকে তেমনি। শাশুড়ি জামাইকে পরমাদরে বসাইয়া পা ধুইতে এক ঘটি জল নামাইয়া দিল। ভুবনের বাপ গিয়াছিল মাছের সন্ধানে, মাও তাড়াতাড়ি বাহির হইয়া গেল তেলের বোতল হাতে। ভুবনের চুলটা বাঁধিয়া দিতে হইবে। ছেলেটি পা না ধুইয়াই
এদিক ওদিক চাহিতেছিল ভুবনের সন্ধানে। ঠিক এই সময়টিতে ভুবন আসিয়া বাড়ি ঢুকিল। কাঁধে এক প্রকাণ্ড বড় কলসি। গ্রাম হইতে মাইলখানেক দূরে ঝর্ণার জল আনিতে গিয়াছিল সে। বাড়ি ঢুকিয়াই সে স্বামীকে প্রশ্ন করিল, কে বটিস রে তু, কোথা বাড়ি? বাপের ফিরিবার কথা ছিল সন্ধ্যায়, কিন্তু ঘটনাচক্রে তাহারা দ্বীপ্রহরের পূর্বেই আসিয়া পড়িয়াছে। ভুবনের স্বামী অবাক হইয়া বিপুলকায়া ভুবনের কুৎসিত মুখের দিকে চাহিয়াছিল। ভুবন আবার প্রশ্ন করিল, রা কাড়িস না কেন রে ছোড়া, কোথা বাড়ি তোর? তেলের বোতল হাতে মা ঘরে ঢুকিয়া বলিল, এই মাথায় কাপড় দে হারামজাদি, জামাই রয়েছে। দারুণ লজ্জায় সহাস্য পুরু জিপটা এতখানি বাহির করিয়া ভুবন দুমদুম শব্দে দ্রুত পদে ঘরে ঢুকিয়া পড়িল। মাও তাহার পিছন পিছন ঘরে ঢুকিয়া বলিল, বস, চুল বেঁধে দিত আগে। ও বাবা কানাই, হাত মুখ ধো বাবা, শ্বশুর তোমার আইছে বলে। অল্প কিছুক্ষণ পর ভুবনের বাপ মাছ হাতে বাড়ি ঢুকিয়া কহিল, কই কোথা গেলি গো, কানাই কোথা গেল? শাশুড়ি বাহিরে আসিয়া বলিল, এই হেতাই তো। কানাই? ও বাবা! কেহ কোথাও ছিল না। জলের ঘটিটা পর্যন্ত তেমনি পূর্ণ অবস্থায় সেইখানে পড়িয়া আছে। ধুলা পাই কানাই পালাইয়াছে। সে আর আসে নাই, আবার সে বিবাহ করিয়াছে। তাহার পর কত সম্বন্ধ যে ভুবনের বাপ করিল তাহার হিসাব নাই। কিন্তু ভুবনকে দেখিয়া সকলেই একরূপ পলাইয়া গেল। ভুবনকে দেখিলেই পাড়ার ছেলেরা ফিক করিয়া হাসিত। ভুবন সে ব্যঙ্গ হাসির জ্বালায় জ্বলিয়া উঠিত। একদিন সে ক্রোধে আপনার কপালের নোড়ার ঘা মারিয়া রক্তে মুখ ভাসাইয়া ফেলিল। মামার অসুখের সংবাদ পাইয়া মতিলাল সেদিন এই গ্রামে আসিয়াছিল। তখন তাহার 3টি বিবাহ হইয়া গিয়াছে, কিন্তু গৃহিণী শূন্য। গ্রামে ঢুকিবার পথেই ভুবনের সহিত তাহার দেখা হইয়া গেল। তাহার রূপের কারুকার্য দেখিয়া মতিলাল না হাসিয়া থাকিতে পারিল না। ভুবন ঘৃণার সহিত বলিল, ওই ছেড়িতে আর দাঁত বার করে হাসিস নে বাপু, হা হা হা। মতিলাল হি হি করিয়া হাসিয়া উঠিল। তাহার কয়েকদিন পরেই ভুবনের সহিত মতিলালের বিবাহ হইয়া গেল। মতিলাল ভুবনকে লইয়া ধুমধামের সহিত আপনার ভিটায় গিয়া সংসার পাতিয়া বসিল। প্রথম দিনই সন্ধ্যায় সে ভুবনকে ডাকিয়া বলিল, শোন, একটা কথা বলি। সে আসিয়া বলিল, কি? বস, কয়েকটা জিনিস এনেছি, দেখ, তোকে কেমন করে সুন্দর করে দি দেখ। মতিলাল খানিকটা খড়ির মতো সাদা গুঁড়ো জলে গুলিতে বসিল। ভুবন আশ্চর্য হইয়া প্রশ্ন করিল, উ কি? মতিলাল অহংকার ভরে বলিল, যাত্রায় সব মুখে মাখে, দেখিস লাই, কালো কুচ্ছিত এতে সুন্দর হয় বলিয়া সে ভুবনকে রং মাখাইতে বসিল। তারপর একটা আয়না মুখের সম্মুখে ধরিয়া বলিল, দেখ। ভুবন তার হাত হইতে আয়নাখানা টানিয়া লইয়া নিবিষ্ট চিত্তে নিজের প্রতিবিম্ব দেখিতে বসিল। তারপর সহসা আয়নাখানা রাখিয়া দিয়া বলিল, আয়, তোকে মাখিয়ে দিই আমি। গম্ভীরভাবে মতিলাল বলিল, তুই পারবি না, এসব ভাগ মাপ শিখতে হয়, দে আমি মাখি বলিয়া সে নিজেই রং মাখিতে বসিল। ভুবন কিন্তু অভিমান করিল। সেটুকু আবিষ্কার করিয়া মতিলাল বলিল, তোকে শিখিয়ে দেব, তুই একদিন মাখিয়ে দিস। ভুবন বলিল, তুই কোথায় শিখেছিস শুনি? মতিলাল হাসিয়া বলিল, যাত্রার দলে শিখেছি, তাছাড়া আমি কত রকম সাজতে পারি বলে, দেখবি। সে তাহার একটা ঝাঁপি খুলিয়া বাহির করিল বস্তার তৈয়ারি ভালুকের খোলস, পেতনি সাজিবার ছেঁড়া কাঁথা, আরো কত কি। তাহার পর ক্রমশ ভুবন আবিষ্কার করিল মতিলালের ওই পেশা। খাটুনির নাম নাই, খায় দায় ঘুমায়, যাত্রার দলের ভার বয়, তামাক সাজে, আর মাঝে মাঝে সং সাজিয়া বেড়ায়। ভুবন কিন্তু দারুণ পরিশ্রমী মেয়ে, শরীরে শক্তিও তাহার বিপুল। সে ধান ভানিয়া, ঘুঁটে দিয়া, ঘাস বেচিয়া স্বচ্ছন্দ আহারের প্রাচুর্যে বিপুলকায় মতিলালকে আরো স্ফীত এবং কুৎসিত করিয়া তুলিল। সঙ্গে সঙ্গে নিজেও তাহাই হইয়া উঠিল। মতিলালকে সে অহরহ তিরস্কার করে রোজগারের জন্য। মতিলালের সেই এক উত্তর, খাটতে গেলে গতরে লজর দেয় সব, হবে না। যাত্রার দলে এবার মাইনে হবে, আর ছেলে পিলে হোক তখন না হয়, ছেলে না হলে কি ঘর বলিয়া সে পুলকে হি হি করিয়া হাসে। ভুবন বলিল, হবে তো ছেলে পুলে। মতিলালের মনে
পুলক বাড়িয়া গেল। দাঁড়া, আজ মাদুলি এনে দেবো তোকে। মাদুলি সে আনিয়াও দিল। একটা নয়, একটা একটা করিয়া 5-6টা মাদুলি ভুবনের বুকে এখন দোলে। বেশ চলিতেছিল। কর্মপরায়ণা ভুবনের কর্মের মধ্যেই দিন কাটিয়া যাইত। সেদিন সহসা তাহার দৃষ্টিতে পড়িল পুকুরের ধারে মতিলাল বসিয়া হিহি করিয়া হাসিতেছে, আর যাত্রার দলের কয়েকটা ছেলে তাহাকে কাদা মাখাইতেছে। একজনের কথাও তাহার কানে আসিল। সে মতিলালকে বলিতেছিল, গাঙের পলি যদি মাখতে পারিস তবে রং ফর্সা হবে নিশ্চয়, এতেও হবে, তবে ফিট গোলা হবে না। সে কথার দিকে মতিলালের মন ছিল না। সে দূরের কতগুলো ছোট ছেলের কথা শুনিয়া হাসিতেছিল। তাহারা হাততালি দিয়া নাচিতেছিল আর সুর করিয়া গাহিতেছিল, আইরে কালে মোস, কাদা মাখবি বস। ভুবনের অঙ্গ জ্বলিয়া গেল। সে মতিলালকেই ডাকিল, ও মুখ পোড়া, বলি শোন। মতিলাল হিহি করিয়া হাসিতে হাসিতে উঠিয়া আসিল। যাত্রার দলের একজন বলিল, মাধব তাঁতির লীলেবতী। ক্রোধে ভুবনের চোখে জল দেখা দিল। মতিলাল কিন্তু হাসিয়া বলিল, বলুক কেনে, তোরও যেমন। ইহার পর ক্রমশ ভুবন আবিষ্কার করিল, এ কথা এ গ্রামের সকলেই বলে। কর্মের ব্যস্ততার মধ্যে ভুবন এতদিন শুনে নাই বা শুনিতে পায় নাই। ভুবন জেদ করিয়া বসিল, এখানে সে থাকিবে না। মতিলাল কহিল, মামার ভিটে তো মোটে এইটুকুন ছোট্ট ঘর, ছেলেপুলে হলে কুলাবে কেনে? ভুবন বলিল, ঘর করে লিবি, অত বড় হাঁদা মুনিস। প্রবল আপত্তি করিয়া মতিলাল বলিল, হু সি আমি পারবো না, বাবা ঘর তুলা কি সোজা কথা। ভুবন তবু মানিল না। সে বলিল, ঘরের খরচ আমি দিব, আর বাবা আছে, দাদা আছে। বাধ্য হইয়া বৎসর খানেক পূর্বে মতিলাল মাতুলালয়ে আসিয়া বাস করিতে আরম্ভ করিল। ভুবনের চেষ্টায় ও অর্থে ঘর হইয়াছে। মতিলাল এখানকার পাঁচালির দলে এখন তামাক সাজে। দত্ত কাকার দরবারে নিয়মিত হাজিরা দেয়। দত্ত কাকা তাহাকে কলিকাতার যাত্রার দলে চাকরি করিয়া দিবেন। ভুবন যেমন খাটিত তেমনই খাটে। তাহার পরিশ্রমে এখানেও স্বচ্ছন্দ সংসার, কোনো অভাব নাই। বলিতে ভুলিয়াছি, এখন ঘরের কাজ, ভাত রাঁধা, জল তোলা, এগুলি মতিলালকে করিতে হয়। বাড়িতে পা দিলেই ভুবনের শরীরে অসুখ দেখা দেয়। ওই চৈত্র সংক্রান্তির দিনই মতিলাল রান্না বান্না শেষ করিয়া স্নান করিয়া আসিল। 2 গামলার হাঁড়ির ভাত ঢালিয়া কহিল, ভুবন ওঠ। ভুবন উঠিয়া বসিল। মতিলালের গামলার দিকে চাহিয়া বলিল, এই যে বললি খিদে নাই আজ, 4টি ভিজিয়ে রাখলে কালকের মুড়ি আসান হতো। থাবা ভরিয়া গ্রাস তুলিতে তুলিতে মতিলাল বলিল, আবার লেগেছে খিদে। ভুবন বলিল, তোর এই কুকুরের ভাত আমার হেন্সেল থেকে দেব না আজ, তোর ভাত থেকে তু দে, নইলে লইবিদ্যান। মতিলাল হিহি করিয়া হাসিয়া বলিল, দেখবি রেতে চেঁচাবে খিদেতে, ঘুম হবে না তোর। ভুবন ক্ষুদ্র ক্ষুদ্র চোখের দৃষ্টিতে যেন অগ্নিবর্ষণ করিয়া বলিল, নেতার মেরে দেব তাহলে আজ ওর। মতিলাল সকাতর কণ্ঠে কহিল, আহা ভুবন, কেষ্টের জীব, আর জানিস তোর যখন ছেলে হবে তখন দেখবি কত কাজ করবে গোবরা। ভুবন পুষ্পা ভরেই কহিল, কি করবে কি শুনি? এই ছেলে শুয়ে থাকবে, গোবরা পাহারা দেবে, কাক তাড়াবে। সত্য, গোবর গণেশের ওই গুণটি আছে, বাড়িতে কাক নামিতে দেয় না। ভুবন শুধু বলিল, মতিলালের দৃষ্টিতে পড়িল পার্বতী ও মদন দুয়ারের পাশে দাঁড়াইয়া উঁকিঝুঁকি মারিতেছে। সে গাল ভরিয়া হাসিয়া বলিল, এই দেখ ভুবন, এই ছেলেটার কথাই বলছিলাম। মদন পার্বতীকে বলিতেছিল, ওই দেখ। ভুবন মুখ ফিরাইয়া তাহাদের দেখিয়া বলিল, এসো খোকাবাবুরা, প্যারা আছে, দেব, বসো। ওরে বাবা রে, ধরবে ভাই বলিয়া মদন ছুটিয়া পালাইল। পার্বতী তখনও দাঁড়াইয়া ছিল। মতিলাল বলিল, প্যারা খাবে, এসো খোকাবাবু, যাবার সময় আমি হাতি সেজে পিঠে করে দিয়ে আসবো তোমাকে। বলিয়াই সে মাটিতে হাত পাড়িয়া চতুষ্পদ সাজিয়া পার্বতীকে দেখাইল। মদন পিছন হইতে ডাকিল, পালিয়ায় রে, ধরবে। পার্বতী আর থাকিতে সাহস করিল না, পলাইল। পরদিন কিন্তু সকালেই তাহারা আসিয়া হাজির। ঢেকিশালে ভুবন দুমদুম শব্দে ধান ভানিতেছিল। মতিলাল দাওয়ায় বসিয়া মুড়ি খাইতেছিল।
দুয়ারের গোড়ায় দাঁড়াইয়া পার্বতী বলিল, ভালুক, প্যারা দিবি? মুখে এক মুখ মুড়ি শুদ্ধই মতিলাল দাঁত বাহির করিয়া বলিল, এসো এসো খোকাবাবু এসো। মদন বলিল, ওখান থেকে ছুড়ে দে, তুই ভূত? সে রাক্ষসী কই, সে দাঁত বার করে? বলিয়াই সে দাঁত বাহির করিয়া দেখাইয়া দিল। মতিলাল হা হা করিয়া হাসিয়াই সারা হইল। কে রে খাল ভাড়া ছেলে? ভুবন ঢেকিশাল হইতে বাহির হইয়া আসিল। পার্বতী ও মদন ছুটিয়া পলাইল। ভুবন আপন মনেই বকিতেছিল, ভদ্রনোকের ছেলে, ভদ্রনোক সব, বাক্কি দেখো দেখি, ভূত রাক্ষসী। আহ! মতিলাল তখনও সবলে পেয়ারা গাছটাকে নাড়া দিতেছিল। সে হিহি করিয়া হাসিয়া বলিল, তুইও যেমন ভুবন, বলুক কেনে? ভুবন ঝংকার দিয়া বলিল, না বলবে কেনে, কিসের লাগে? ছেলের কথা দেখো দেখিনি। গ্রামের ধারে দাঁড়াইয়া মদন তখন পার্বতীকে বলিতেছিল, না যাসনি ভাই, শুনিসনি রাক্ষসীর গল্প? ওরা ঠিক ভূত আর রাক্ষসী, মানুষ সেজে আছে। খোকাবাবু, ও খোকাবাবু, পেয়ারা নিয়ে যাও। আঁচলে করিয়া পেয়ারা লইয়া মতিলাল হাসিতে হাসিতে তাহাদের ডাকিতেছিল। মদন বলিল, ওইখানে ঢেলে দে, তুই সরে যা। মতিলাল হাসিয়া পেয়ারাগুলি ঢালিয়া দিয়া সরিয়া গেল। পেয়ারাগুলি তুলিয়া লইয়া পার্বতী বলিল, ভালুক হয়ে যা দেখি, সেই কালকের মতো। মতিলাল হিহি করিয়া হাসিয়া বলিল, দাঁড়াও তোমরা, আসছি আমি। কয়েক মিনিট পরেই ঘোঁত ঘোঁত শব্দ শুনিয়া পেয়ারা খাইতে ব্যস্ত মদন ও পার্বতী দেখিল ভালুক আসিতেছে। সঙ্গে সঙ্গে মদন প্রচন্ড বেগে ছুটিল। পার্বতীও তাহার অনুসরণ করিল। ভালুক উঠিয়া দাঁড়াইয়া ডাকিল, ও খোকাবাবু। ছেলে দুইটির সঙ্গে মতিলালের একটু আত্মীয়তা হইল, কিন্তু সে আত্মীয়তা নিবিড় হইল না। তাহারা পেয়ারার জন্য রোজ আসে, কিন্তু মতিলালকে ধরা দিল না। মতিলাল হাসি মুখে ডাকে, তাহারা খানিকটা সরিয়া গিয়া বলে, না। মতিলাল তাহাদিগকে প্রলুব্ধ করিতে চেষ্টা করে, কত শাস্তে পারি আমি, তোমাদিগকে দেখাবো। মদন বলে, ছাই, বস্তা গায়ে দিয়ে ভাল্লুকের রোয়া নেই, যা। পার্বতী বলে, ভূত শাস্তে পারো? হাসিতে হাসিতে মতিলাল বলে, দুধ খাও তো, না খেলে আমি ভূত সেজে ধরবো। কই সাজো দেখি ভূত। সেই ধরম পুজোর সময়, আর দেরি নাই। বাঘ সাজতে পারো? সব সাজতে পারো তুমি? ভীত অথচ মুগ্ধ বিস্ময়ে ছেলে দুইটি মতিলালের দিকে চাহিয়া থাকে। মতিলাল ডাকে, শোন শোন, একটা কথা বলি। সঙ্গে সঙ্গে সে নিজেই আগাইয়া আসে। ছেলে দুটি সভয়ে ছুটিয়া পলাইয়া যায়। ভুবন বলে, তোর যেমন আদিক্ষেতা, কি তোর স্বভাব? মতিলাল হিহি করিয়া হাসিয়া বলে, ওরা ভয় করে, আমার ভারী ভালো লাগে ভুবন। আমি আবার বলি কি জানিস, দুধ খাও তো, না খেলে আমি ধরবো, একদিন পেতনি সাজবো, দাঁড়া। ভুবন বলিল, ভূত তো সেজেই আছিস, আর পেতনি সাজতে হবে না বাপু, থাম। মতিলালের হাসি আর থামিতে চায় না। রাঢ় দেশ, বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমায় ধর্মরাজের পুজো নিম্ন জাতির এক বিরাট উৎসব। মতিলালের গ্রামে, মহু গ্রামে ধর্মরাজের পুজোর উৎসবে প্রচুর ধুমধাম হয়। মহু গ্রামের ধর্মদেবতা নাকি ভারী জাগ্রত। 4-5খানা গ্রামের নিম্ন জাতির সকলেই এই ধর্মরাজের পুজো অর্চনা করে। এবার উৎসবের আড়ম্বর খুব বেশি। পাশের বর্ধিষ্ণু গ্রামে স্বর্ণকারেরা পাল্লা দিয়া নাকি উৎসব করিবে। এবার ঢাক আসিল 30টা, মহু গ্রামে বরাদ্দ হইয়াছে 35টা। সংবাদটা কিন্তু গোপন রাখা হইয়াছে। ও গ্রামের ভক্তের সংখ্যা 45, 50 পূর্ণ করিবার জন্য খুব চেষ্টা হইতেছে। মহু গ্রামের ভক্তের সংখ্যা 60 ছাড়াইয়া গিয়াছে। চুলওয়ালা দত্তখুড়োর সঙ্গে মতিলাল মহা উৎসাহে তদবির তদারক করিতেছিল। দত্তখুড়ো বলিল, তুইও একজন ভক্ত হলি না কেন মতিলাল? মতিলাল হিহি করিয়া হাসিয়া বলিল, উপোস করতে লারব খুড়ো মশাই, হবে না। দত্তখুড়ো হাসিয়া বলিলেন, পেটটি না ভরলে মতিলালের আমার চলবে না, কি বলো মতিলাল? মতিলাল হাসিয়া বলিল, ভবন কি বললে জানো? বললে প্যাটে ছুরি মারতু। দত্ত বলিল, তা বেশ, তোকে কিন্তু ইদিকের কাজ সব ডাক হাঁক সব করতে হবে, বোলানের দল সব আনতে হবে, আর সং এবার কিন্তু খুব আচ্ছা বাড়িয়া রকমের হওয়া চাই।
মতিলাল এক মুখ হাসিয়া বলিল, 5 জুতো খাবো, উ গাঁকে হারাতে না পারি তো। সার্ধ 200 বৎসরেরও পূর্বে যে তিথিতে অর্ধজগতের ধর্মগুরু মহামানব বুদ্ধ সুজাতার পায়সান্ন গ্রহণ করিয়া নতুন করিয়া স্নানান্তে মরণপণে তপস্যায় বসিয়াছিলেন, সেই পূর্ণিমার ঠিক প্রথম লগ্নে উৎসবের প্রারম্ভ। সেই দিন হয় মুক্তি স্নান। দলে দলে ভক্তরা মুক্ত চান করিয়া উত্তরী পড়িতেছিল। ঢাকের বাজনায় সচকিত পাখির দল কলরব করিয়া আকাশে উড়িয়া বেড়াইতেছিল। কোন স্থানে বসিতে তাহাদের সাহসী ছিল না। হনুমানের দলও দ্রুত বেগে বিপুল শব্দ করিয়া গ্রাম ছাড়িয়া পলাইতেছিল। মতিলাল আপনার সঙ্গের পোশাকের থলি বাহির করিয়া বসিয়াছিল। 2 টুকরা শোলাকে সে ধারালো ছুরি দিয়া চাঁচিতেছিল। ভুবন বলিল, মরণ তোর, দেশের লোক গেল মুক্ত চান দেখতে, আর পেটুক রাক্ষসের কাজ দেখ। সাদা শোলা 2 টুকরা 2 গালে 2 দিকে পুড়িয়া মতিলাল হাত বাড়িয়া ছুটাইয়া আসিল। ধর্ম খামো তোকে। ভুবনও 2 পা সরিয়া গিয়া বলিল, এই দেখ, ভালো হবে না বলছি। মতিলাল হিহি করিয়া হাসিতে লাগিল। ভুবন বলিল, দেখ দেখি, মানুষকে ভয় লাগিয়ে দেয়। খোল বাপু, তোর দাঁত খোল। মতিলাল পরম পরিদৃষ্ট হইয়া প্রশ্ন করিল, তোরও ভয় লাগলো ভুবন? ভুবন বলিল, হ্যাঁ, ভয় লাগতে আমার দায়, কিন্তু তুই যে বললি ধর্মরাজের মাদুলি এনে দিবি। ট্যাগ হইতে খুলিয়া মাদুরি বাহির করিয়া দিয়া মতিলাল কহিল, একটু পাটা কিনে রাখতে হবে, এবার ছেলে হলে পাঁঠা লাগবে, দেবাংশী বলেছে। পরদিন পূর্ণিমার অবসান সময় ব্রতের উদযাপন। ঢাক, শিঙা, কাশি, কাসর, ঘণ্টা, শঙ্খ বাজাইয়া শোভাযাত্রা বাহির হইল। প্রথমেই একদল ঢাক ও বাদ্যভাণ্ড, তাহার পরেই শ্রেণীবদ্ধভাবে 12-14 সারি ভক্তের দল ভাড়াল মাথায় করিয়া চলিয়াছে। ভাড়াল এক একটি জলপূর্ণ মঙ্গল কলস, কলসগুলির গলায় ফুলের মালা। ভক্তের দলেরও প্রত্যেকের গলায় মোটা মোটা কলকে আউচ ও গুলঞ্চ ফুলের মালা। ভক্ত দলের চারিপাশে সারি সারি ধূপদানি হইতে ধূপের ধোঁয়া উঠিতেছে। তাহারা ঢাকের বাজনার তালে তালে ভক্ত নাচ নাচিয়া চলিয়াছে। আর পিছনে আবার একদল ঢাক, তাহার পিছনে 10খানা গ্রামের নিম্ন শ্রেণীর নরনারী কাতারে কাতারে চলিয়াছে। মহুগ্রামের ভাড়াল আসিয়া বর্ধিষ্ণু গ্রামখানায় প্রবেশ করিল। মহুগ্রাম এই গ্রামের বাবুদেরই জমিদারি। চিরকাল ভাড়াল এ গ্রামে আসে। রাস্তার 2 পাশের ঘরের দাওয়া ভদ্র নারনারীতে পরিপূর্ণ। ভাড়ালের দলের ভক্তদের সঙ্গে তালে তালে তাহাদেরই মতো নাচিতে নাচিতে চলিয়াছে কত ছেলে, তাহাদের মধ্যে অগ্রবর্তী পার্বতী ও মদন। আপনাদের দাওয়া হইতে পার্বতীর মা ডাকিল, ওরে ও হতভাগা, উঠে আয়, এই বৈশাখ মাসের দুপুর রোদ, উঠে আয়। পার্বতী নাচিতে নাচিতেই মাকে এক ভেঙচি কাটিয়া দিল। সমস্ত দলের পেছনে একখানা ঢাকের বাদ্যধ্বনি আকস্মাৎ শোনা গেল। সঙ্গে সঙ্গে এক ভয়ার্ত কলরব। পিছনের দিক হইতে ভিড় ভাঙিয়া চতুর্দিকে সব ছুটিয়া পালাইতেছিল। বামন গুলপি বুড়ি তো মাত্র 1 হাত 2 লম্বা, সে পালাইতে না পারিয়া একটা বাড়ির দেওয়ালে মুখ গুজিয়া মুদিত চোখে কাঠের মতো লাগিয়া গেল। ভয়েরই কথা, ঢাকের সম্মুখে তালে তালে নাচিতে নাচিতে আসিতেছিল বিকট এক মূর্তি। মাথায় 1 আঁটি খড়ে কালো রং মাখাইয়া পরচুলা পড়িয়াছে। বিকটাকার মুখে 2 গালের পাশে গজদন্তের মতো 2 দাঁত, রাজ্যের ছেঁড়া কাঁথা পরনে, জানু পর্যন্ত ঝুলিয়া পড়িয়াছে 2 স্তন। সর্বোপরি ভয়াল তাহার 2 হাত, প্রত্যেকটি 4-5 হাত করিয়া লম্বা, এক এক হাতে এক ঝাঁটা। কয়েক মিনিটের মধ্যেই ভক্তদল ও বাদ্যভাণ্ড ছাড়া রাস্তা পরিষ্কার হইয়া গেল। মদন যে কোথায় পালাইল তাহার সন্ধান পার্বতী পাইল না। সে ছুটিয়া আসিয়া লুকাইল মায়ের পিছনে। মাও ভয় পাইয়াছিল, তবু সে বলিল, যাবি যাবি, আর ডাকবো ঝাঁটাবুড়িকে? শোন শোন, ও ঝাঁটাবুড়ি। ঝাঁটাবুড়ি ঘুরিয়া দাঁড়াইল। পার্বতীকে ঠেলিয়া সম্মুখে আনিয়া মা বলিল, এই দেখ, রাস্তায় পেলেই ধরবি একে। ঝাঁটাবুড়ি পরমানন্দে নানা অঙ্গভঙ্গি সহকারে বিচিত্র নৃত্য আরম্ভ করিয়া দিল সেইখানে। হারুবাবুর মা খপ করিয়া পার্বতীর চোখ ও কপাল আবৃত করিয়া বলিয়া উঠিলেন, পালাও, তুমি পালাও।
নাচিতে নাচিতে ঝাঁটাবুড়ি চলিয়া গেল। হারুবাবুর মা তখন বলিতেছিলেন, জল জল, পাখা পাখা। মতিলাল বাণুজ্য বাড়িতে বকশিস পাইল 2 টাকা। বাবু ভারী খুশি হইয়াছিলেন। তিনি নিজে ভয়ে বুবু করিয়া উঠিয়াছিলেন। বাড়িতে সে তখন পোশাক ছাড়িতেছে। দত্তখুড়ো বাড়িও পর্যন্ত আসিয়া তারিফ করিয়া বলিলেন, খুব ভালো হয়েছে মতিলাল। সবিনয় মতিলাল হি হি করিয়া হাসিল শুধু। দত্ত বলিল, বামন গুলপি বুড়ি তো থাকতে থাকতে ধপাস করে পড়ে গেল। মুখুজ্জেদের পার্বতীর চেতন করাতে তো ডাক্তার রাখতে হয়েছিল, আর বাণুজ্যে কর্তা তো। চমকিয়া উঠিয়া মতিলাল প্রশ্ন করিল, পার্বতীর চেতন হয়েছে? দত্ত বলিলেন, হ্যাঁ, তবে একটু বেগ পেতে হয়েছিল। ওর মায়ের যেমন। পোশাক পরিচ্ছদ সব পড়িয়া রহিল। মতিলাল ঘর হইতে বাহির হইয়া গেল। আবার তাড়াতাড়ি ফিরিয়া আসিয়া পেয়ারার গাছ ঝাড়াইয়া 1 কোচর পেয়ারা লইয়া সে বাহির হইয়া গেল। আবার কিছুক্ষণ পরে সে ফিরিয়া আসিয়া কতগুলো কি লইয়া চলিয়া গেল। পার্বতী শুইয়া ছিল। তাহার মা শিয়রে বসিয়া বাতাস করিতেছিল। বাপ ফুলু মুখুজ্জে ক্রমাগত আপন মনে তিরস্কার করিতেছিল পত্নীকে। আক্কেল দেখো দেখি। বাহির হইতে কে ডাকিল, বাবু। কে? ফুলু মুখুজ্জে বাহিরে আসিয়া আটকাইয়া ছুটিয়া ঘরে প্রবেশ করিয়া দরজা বন্ধ করিয়া দিল। বাহির হইতে সাড়া আসিল, আগে ভয় নাই, আমি মতিলাল। খোকা বাবুকে ডেকে দেন, ভালুক সেজে এসেছি আমি। ভালুক দেখলে তার ভয় ভেঙে যাবে। দরজা খুলিল এবং সঙ্গে সঙ্গে মতিলালের মাথায় পড়িল 1 লাঠি। লাঠি মারিয়া মুখুজ্জে কহিল, বেরো শালা, বেরো। 1 লাঠিতে মতিলালের কিছু হইবার কথা নয়, হয়ও নাই। খানিকটা মাথার চামড়া কাটিয়া গিয়াছিল শুধু। পরদিন সে দত্তখুড়োর বাড়িতে বসিয়া প্রশ্ন করিতেছিল, না খেলে শরীর বাঁচবে কাকামশায়? আর রং ফর্সা হয় কি সাবানে বলেন দেখি? বেনিডোম চৌকিদার আসিয়া তাহাকে ডাকিল। তোকে ডাকছে মতিলাল, প্রেসিডেন্ট বাবু। কেন? মতিলাল অবাক হইয়া প্রশ্ন করিল। বেনি বলল, কাল তোকে লাঠি মারে নাই ফুলু মুখুজ্জে, তাই লালিশ টালিশ করতে বলবে হয়তো তোকে। মতিলাল হাসিয়া বলিল, হু আমার লাগে নাই বেনো যেটা, লালিশ আবার করে নাকি ওই লিয়ে? তা বলে আয় গিয়ে বাপু। মতিলাল উঠিল। পথে ছেলের পাল সভয় কৌতুকে দূরে দাঁড়াইয়া বলিতেছিল, ঝাঁটাবুড়ি, ও ঝাঁটাবুড়ি। মতিলাল হিহি করিয়া হাসিতেছিল। পথে নারায়ণবাবুর বাড়ির ভিতরে কে বলিতেছিল, দুধ খাও সুকু, ডাকবো ঝাঁটাবুড়িকে? মতিলাল বিনা দ্বিধায় বাড়ির মধ্যে ঢুকিয়া 1 মুখ দাঁত বাহির করিয়া হাসিয়া বলিল, দুধ খাও কাকাবাবু। ছেলেটা ভয় বিবর্ণ হইয়া উঠিল। মা ছেলেকে লইয়া ঘরের মধ্যে ঢুকিয়া পড়িয়া বলিল, বেরিয়ে যাও তুমি, বেরিয়ে যাও। মতিলাল বাহির হইয়া আসিতেই বেনি জিজ্ঞাসা করিল, কি কি হলো কি তোর মতিলাল? হ্যাঁ মতিলাল, মতে? মতিলাল বাড়ি ফিরিল প্রহার জর্জরিত দেহে। ভুবনের চোখে আজ জল দেখা দিল। সে তাড়াতাড়ি তেলের বাটি লইয়া বসিয়া বলিল, কি হলো, কে মেলে? মতিলাল ফুপাইয়া কাঁদিয়া বলিল, ছোট ছেলে, আমাকে দেখে প্যাগাস পাড়া হয়ে গেল রে ভুবন। ভুবন প্রশ্ন করিল, কে মেলে, কে তোকে? প্রেসিডেন্ট বাবুর চাপরাশি, গা ঢুকতে বারণ হয়ে গেল, ছোট ছেলেতে ভয় পাবে আমাকে। কণ্ঠস্বর তাহার রুদ্ধ হইয়া গেল। ভুবন চকিত হইয়া বলিল, ও কি, মাদুলি ধরে টানছিস কেনে? ওই! পট করিয়া মাদুলির সুতা ছিঁড়িয়া লইয়া মতিলাল বলিল, আমাদের ছেলে আমাদেরই মতো কুচ্ছিত হবে তো ভবন, কাজ নাই। এতক্ষণ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প মতিলাল শুনছিলেন আমার পাঠে। গল্প কেমন লাগলো জানাতে চাইলে, আলোচনা করতে চাইলে নির্দ্বিধায় চলে আসুন মন্তব্যের বাক্সে। আর ভালো লাগলে আসার আগে বা পরে একটা লাইক দিয়েও যাবেন। কিছু বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করার অনুরোধও যথাবিহিত রইল। চ্যানেলের নিয়মিত আপডেট পাবার জন্য আছে সাবস্ক্রিপশনের বোতাম। ভালো থাকবেন, গল্পে, আড্ডায়, লেখায়, পড়ায়, ভাবনায়, চেতনায় থাকবেন। দেখা হবে শিগগিরই। আজ আসি।